এক্সপেরিমেন্ট করবো যে অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা কিরকম ভাবে ভাবেন। হ্যাঁ, মানে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা তো অবশ্যই গতকালও পড়েছি, আজকেও পড়বো, এবং কেমি অসমোটিক হাইপোথেসিস ইত্যাদি, যে সায়েন্টিস্টরা কিভাবে ভেবে বার করলেন এই পুরো ব্যাপারটা, যে কিভাবে কোরিলেট করা গেল যে গ্লুকোজ অক্সিডেশনের সাথে এবং সাবসিকুয়েন্টলি এনএডিএইচ এফএডিএইচ টু প্রোডাকশনের সাথে এটিপি ফরমেশন, এই ব্যাপারটাকে কিভাবে আর কি কোরিলেট করা গেল, সেই জিনিসটা আজকের ক্লাসে আমাদের মেন উদ্দেশ্য। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি। মানে মেসেজ এসছে যে আমি ভ্যাকসিন, আমার ভ্যাকসিনটা সাকসেসফুল হয়ে গেছে। ওকে, আমি পরে কথা বলছি, আমি ক্লাস নিয়ে নিই। হ্যাঁ 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 হ্যাঁ। কি হলো, কি হলো, আসছে না কেন? আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্যার কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। কি, তাহলে আমি কি করে দেখতে পাচ্ছি? আজকে জুম দবাবে মনে হচ্ছে। একটু দাঁড়াও, একটু দাঁড়িয়ে। এবার দেখা যাচ্ছে স্ক্রিন? স্যার বাফারিং হচ্ছে। এলো এলো। এসে গেছে তো? সেটাই, আমি তো দিতে পারছি, তাহলে গলাও শোনা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে, ভেরি গুড। আসলে আজকে একটু আগে আমার ইয়ে ছিল, ভ্যাকসিন ছিল, কোভিড এর ওই করোনার ভ্যাকসিন নেওয়ার ছিল, তো সেই জন্য আর কি ওখানে আবার মেসেজ ফেসেজ পাঠায়, পুরোপুরি অনলাইন হয়ে গেছে ব্যাপারটা এখন। স্যার হ্যাঁ বলো। আপনার ভোটের ডিউটি আছে নাকি? হ্যাঁ, ভোটের ডিউটি তো আছেই, প্রিজাইডিং অফিসার, সে তো আছেই। ভ্যাকসিন তো নিতেই হবে। সব সবারই, আর সবারই করে যে ফাইনালি পাঠাবে কিনা জানি না, পাঠাতেও পারে। স্যার স্যার ভ্যাকসিনে কোনো ইফেক্ট পড়বে না পরবর্তীকালে? আহ, দেখো, ওখানে 8 ঘন্টা বসিয়ে রেখেছিল, প্রেসার পালস চেক করলো, তো আমাদের বয়সে খুব একটা কিছু হচ্ছে না, তবে যারা 50 ঊর্ধ্ব তাদের একটু অনেকেরই সমস্যা হচ্ছে আর কি, মানে খুব সামান্য সমস্যা, সিরিয়াস কিছু। না স্যার, এর কথা বলছি, ফিউচারের কথা বলছি, হয়তো 2 বছর বা 3 বছর বা 5 বছর না পর যে। না না, কিচ্ছু হবে না। তবে ভ্যাকসিনটার কম্পোজিশন বুঝতে হবে না, এটা কোভিশিল্ড বা কোভ্যাক্সিন খুব মাইল্ড ভ্যাকসিন, ওটা বোঝাতে 8 ঘন্টা লেগে যাবে, যে এখন আমার এই কথাটা জাস্ট বিশ্বাস করে না, ওর কোনো এফেক্ট হবে। ভাইরাল ভ্যাকসিনের ওসব এফেক্ট হয় না, নিশ্চিন্ত থাকো। যার জন্য ভাইরাল ভ্যাকসিনের এফেক্টিভিটিও কম, মানে ভ্যাকসিন নিয়ে নিয়েছো মানে যে হবেই না এরকম কোনো গ্যারান্টি, বাট অনেকটাই প্রোটেকশন তুমি পেয়ে যাচ্ছ। যাই হোক, আমার তো মনে হয় যে আমাদের বয়সী লোকজনকে না দিলে, না দিয়ে এটা যদি একটু বয়স্ক লোকেদের দেওয়া হয় তাহলে বেটার হয় আর কি। না, আমাদের করোনা হলেও ছেড়ে যাবে। যাই হোক, আমরা একটু কালকে, আচ্ছা, কয়েকটা জিনিস দেখেছিলাম খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে এই যে কমপ্লেক্স গুলো, কমপ্লেক্স 1 দ্যাট ইজ এনএডিএইচ ডিহাইড্রোজেনেস, কমপ্লেক্স 2 সাকসিনেট ডিহাইড্রোজেনেস, কমপ্লেক্স 3 কি ছিল? কমপ্লেক্স 3 ছিল সাইটোক্রোম সি রিডাকটেজ, এবং কমপ্লেক্স 4 ছিল সাইটোক্রোম সি অক্সিডেজ। শিল্পা, তুমি আগের ভিডিওগুলো সব দেখেছো তো? হ্যাঁ স্যার, দেখেছি। দেখে নিয়েছো তো আগের ভিডিওগুলো? এক্সপেরিমেন্ট হ্যাঁ গুলো স্যার। মনে আছে তো, কিভাবে ক্রেবসাইকেল আবিষ্কার হলো ইত্যাদি ইত্যাদি? হ্যাঁ, ভালো করে পড়বে কিন্তু, এগুলো খুব ইন্টারেস্টিং। এইবার আমি তোমাদের একটা কথা বলবো, যে আমি তোমাদের বলছিলাম যে যখন এ ইলেকট্রন ট্রান্সপোর্ট করছে এই এনএডিএইচ ডিহাইড্রোজেনে, সে কি করছে? হাইড্রোজেন রিমুভ করছে, সঙ্গে এই এনএডিএইচ এ দুটো ইলেকট্রন যুক্ত হয়েছিল, আমরা জানি এনএডি প্লাসে দুটো ইলেকট্রন যুক্ত হয়েছিল, সেই দুটো ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করে দিচ্ছে কোএনজাইম কিউ। আমি বলছি এটার সঙ্গে যুক্ত রয়েছে প্রোটন, এইরকম ভাবে বেরিয়ে যাও, ঠিক আছে? প্রোটন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে ইন্টারমেমব্রেন স্পেসে বেরিয়ে যাচ্ছে এই প্রসেসটার। যদি যদি তুমি আমায় মিউট করো,
যদি তুমি আমায় জিজ্ঞেস করো বা কোনো বিজ্ঞানীকে জিজ্ঞেস করো এই মুহূর্তে দাঁড়িয়ে যে এটা কিভাবে হচ্ছে, বা এই যে সাইটোক্রোম সি অক্সিডেজ, সে কি করছে না সাইটোক্রোম সি এর থেকে ইলেকট্রনটা নিয়ে আলটিমেটলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনকে দিয়ে দিচ্ছে অ্যান্ড দ্য ফর্মেশন অফ ওয়াটার। সঙ্গে দেখা যাচ্ছে যে প্রোটন ইন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন ক্রস করে ইন্টারমেমব্রেন স্পেসে চলে যাচ্ছে বা এখানেও হচ্ছে। যদি তুমি জিজ্ঞেস করো যে এই প্রসেসটা কিভাবে হচ্ছে স্যার এটাকে একটু বুঝিয়ে দিন, তাহলে আমার উত্তর হবে আমি জানি না। কারণ আজ অব্দি সায়েন্টিস্টরা এইটা কিন্তু আবিষ্কার করতে পারেনি। তারা অবজার্ভ করেছে যে এই ধরনের ইলেকট্রন ট্রান্সপোর্ট বা ইলেকট্রন ট্রান্সপোর্টের সময় প্রোটন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে ইনার মেমব্রেন ক্রস করে বাইরে ইন্টারমেমব্রেন স্পেসে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার দরুন কি হচ্ছে না ইন্টারমেমব্রেন স্পেসে প্রোটন অনেক বেশি হয়ে যাচ্ছে, যার জন্য একটা প্রোটন মোটিভ ফোর্স তৈরি হচ্ছে। প্রোটন মোটিভ ফোর্স কিছুই না, আমরা ড্যাম দেখেছি তো, বাঁধ দেখেছি তো, সবাই দেখেছি। হ্যাঁ স্যার। কি হয় না জলটা ওপরে ধরা থাকে, সে ওপর থেকে যেই পড়বে টারবাইনের চাকা ঘুরবে, ইলেকট্রিসিটি তৈরি হবে। এখানেও তাই, একদিকে কনসেন্ট্রেশন খুব বেশি, অন্যদিকে কনসেন্ট্রেশন কম, বাকি টারবাইনের চাকা ঘোরার ব্যাপারটাই আমরা একটু পরে। এইটার টেক হোম মেসেজ হচ্ছে এখানে এই জিনিস, যে এই প্রোটন গুলো এক্সাক্ট কি মেকানিজমে বেরোচ্ছে সেই মেকানিজমটা কিন্তু এখনো জানা যায়নি। একটা মাইল্ড আইডিয়া আছে, হ্যাঁ একটা মাইল্ড আইডিয়া আছে, সেটা বলছে, তবে সেটা পুরো ব্যাপারটাকে কখনোই এক্সপ্লেন করে না। আমি এটা আবার বলে দিচ্ছি, সায়েন্টিস্টরা এই পুরো ফেনোমেননটাকে কিন্তু এখনো এক্সপ্লেন করতে সক্ষম হননি। তোমরা যারা আগামী, তোমরা থার্ড সেমেস্টার মানে আগামী 4 বছর কি 5 বছরে যারা পিএইচডি করতে ঢুকবে, তাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ এখন থেকে রইল, যে যদি এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে এই ব্যাপারটাকে তোমরা সলভ করতে পারো। ঠিক আছে, তাহলে অনেক মার্ডার কেসের কিন্তু প্রপার ইনভেস্টিগেশন হয়ে যাবে। ওকে, কারণ বেশিরভাগ বিষ যেগুলো দিয়ে হত্যা করা হয় সেগুলো কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের উপর কাজ করে। ওকে, তোমরা শুনে থাকবে যে এক ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে, না তোমরা কখনোই শুনে থাকবে না, বিষ প্রয়োগ করা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার উপর। ঠিক আছে, সেই অধ্যাপিকার শ্বশুর বাড়িতে মানে তাকে এরকম বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছিল। ইনস্ট্যান্টেনিয়াসলি বিষটা তার খাবারে মেশানো হয়েছিল, সে খেয়েছিল, মারা গিয়েছিল। অত্যন্ত দুঃখের। সেই ধরনের বিষ কিন্তু আমি তোমাদের পটাশিয়াম সাইনাইডের কথাও বলেছি, বা মার্কিউরিক ক্লোরাইড যেটা দেওয়া হয়েছিল, কিন্তু এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের উপর কাজ করে। যার জন্য আমাদের ল্যাবে আমাদের যে ব্যক্তিগত রিসার্চ আছে, আমরা সেখানে মার্কিউরিক ক্লোরাইড ইউজ করি খুব সতর্কভাবে। আমি কাউকে করতে দিই না, আমি সবসময় নিজে ব্যবহার করি, যাতে কোনোভাবে কোনো রকমের কিন্তু কন্টামিনেশন না হয়। যাই হোক, যেটুকু বোঝা গেছে সেটা পুরো স্যার জিনিসটাকে এটা কি একটু হালকা লালচে হয়? মার্কিউরিক ক্লোরাইড, হ্যাঁ স্লাইড, হুম। হ্যাঁ, কিন্তু ওটা তোমার পক্ষে কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। তুমি কি করে পাবে? মার্কিউরিক ক্লোরাইড হাইলি পয়জনাস কেমিক্যাল। আমাদের যে রিসার্চ যে আলমারিতে আছে, মানে আমার আর দেবযানী ম্যাডামের, আমাদের যে রিসার্চ প্রজেক্ট আছে সেখান থেকে যে আমরা টাকা পাই, সেখান থেকে ওটা কিনে রেখে দিয়েছি তালা দিয়ে, এবং সেটা শুধু আমি ব্যবহার করি। তুমি বলো না যে কেমিস্ট্রিতে মার্কিউরিক ক্লোরাইড তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়, তো অসম্ভব, না না মারাত্মক স্যার। অসম্ভব, মারাত্মক বিপজ্জনক। আর ওইসব মানে খুব এক্সপার্টিস না থাকলে ওইসব ইউজ করা উচিত না, কারণ ওগুলো ন্যানোমোলার কনসেন্ট্রেশনে কাজ করে। তোমার বলে কিছুই হয়নি, হয়তো 3-4টে দানা হাতে লেগে আছে, সেটা কিন্তু কাজ মানে সেই হিসেবে কাজ করবে। যাই হোক, এখানে আমি যেটা বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে যে যেটুকু বোঝা গেছে এই ব্যাপারটায়, যে কিভাবে প্রোটন গুলো বাইরে যেতে পারে, সেটা হচ্ছে যে এই যে কোএনজাইম কিউ বা ইউবিকুইটিন, ঠিক আছে, আমি করোনার সময় একটা ভিটামিন কিনেছিলাম, একটা ট্যাবলেটের দাম 33 টাকা, ওতেই কোএনজাইম কিউ ছিল। তো এই যে ইউবিকুইনন, এই ইউবিকুইনন কি করছে, ইউবিকুইনন মানে ইউবিকুইটাস মুভ করতে পারে। ইউবিকুইটাস মানে আমি বলেছি সর্বত্র বিরাজমান, এখান থেকে এখানে যেতে পারে।
ও রিডাকশন যখন ওর হচ্ছে, ও এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের থেকে প্রোটন নিয়ে নিচ্ছে। আবার বলছি, যখন ওর রিডাকশন হচ্ছে তখন ও মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের থেকে প্রোটনটা নিয়ে নিল, নিয়ে বেড়াতে বেড়াতে এখানে চলে গেল। ঠিক আছে, এখানে চলে গিয়ে কি করলো, এরপরে সাইটোক্রোম সি রিডাকটেজ ইউবিকুইননের অক্সিডেশন করে দেবে। সাইটোক্রোম সি রিডাকটেজ দ্যাট ইজ কমপ্লেক্স 3 ইউবিকুইননের অক্সিডেশন করে দেবে। ইউবিকুইননের যখন অক্সিডেশন হলো মানে ইলেকট্রন রিমুভ হলো, সাথে সাথে হাইড্রোজেনও রিমুভ হয়ে গেল। এই হাইড্রোজেন গুলোকে কিন্তু এবারও ইন্টারমেমব্রেন স্পেসে ছাড়ছে। তাহলে জাস্ট এটা একটা পার্ট বোঝা গেল, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের থেকে হাইড্রোজেন গুলো কিভাবে বাইরে যাচ্ছে। ঠিক আছে, মানে ম্যাট্রিক্সে হাইড্রোজেন ছিল, সেগুলো এই যে ইউবিকুইনন, এই ইউবিকুইনন আর কি রিডাকশনের সময় সেই হাইড্রোজেন গুলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের থেকে ইউবিকুইননে যুক্ত হয়ে গেল। এই ইউবিকুইনন এবার কি করছে, কোএনজাইম কিউ মুভ করে করে এইখানে গেল। এবার এর অক্সিডেশন হবে, এবং সাইটোক্রোম সি এর রিডাকশন। ঠিক আছে, এইটা মনে রাখবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেল, একটা অক্সিডেশন হলে করসপন্ডিং আরেকটা রিডাকশন। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সবথেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। If there is one oxidation, it is always accompanied by one reduction. Okay, so now there is a transfer of hydrogen. Now there is a transfer of hydrogen from this matrix to this. স্যার আগেরটা শুনতে পেলাম না। কোনটা? যে একটা মানে কেমিস্ট্রিতে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা অক্সিডেশন হলে অন্যটা রিডাকশন হবে, বা বায়োকেমিস্ট্রিতে। কোনটা অক্সিডেন্ট হয়েছিল স্যার? আমি বলছি, শোনো, দেখো, এইটার যখন রিডাকশন হলো, আচ্ছা এই যে দেখো NADH বা FADH2 যখন অক্সিডেশন হচ্ছে তখন কোএনজাইম কিউ এর রিডাকশন হচ্ছে। অক্সিডেশন মানে লস অফ ইলেকট্রন, তাহলে NADH থেকে ওটা কোএনজাইম নিয়েছে, কোএনজাইম নিয়েছে, সঙ্গে সঙ্গে কোএনজাইম হাইড্রোজেনটাও নিয়েছে, যার থেকে FADH2 থেকেও নিতে পারে, NADH এর থেকেও নিতে পারে, এই দুটো কমপ্লেক্সের মাধ্যমে। তাহলে ওর কাছে এবার ইলেকট্রন আছে, হাইড্রোজেন আছে, ও রিডিউস স্টেটে আছে। ওর এবিলিটি হচ্ছে ও লিপিড মেমব্রেনে মুভ করতে পারে, কিন্তু এই কমপ্লেক্স গুলোর কিন্তু কোনো মুভ করার ক্ষমতা নেই, এগুলো প্রোটিন, এগুলো এক জায়গায় স্টপড আছে, স্থির। হ্যাঁ স্থির, আচ্ছা স্টলড আছে রাখা। ঠিক আছে, এইবারে এ কি করলো, এ মুভ করে কমপ্লেক্স 3 এর কাছে গেল। কমপ্লেক্স 3 হচ্ছে গিয়ে সাইটোক্রোম সি রিডাকটেজ, মানে এই সাইটোক্রোম সি বলে যে প্রোটিনটা আছে এটাকে রিডিউস করবে। সাবসিকুয়েন্টলি এ কিন্তু কোএনজাইম কিউ কে অক্সিডাইজ করবে। ওকে, কাউকে রিডিউস করছে মানে কাউকে অক্সিডাইজ করছে, তার মানে কি, এ কোএনজাইম কিউ এর থেকে ইলেকট্রন নিয়ে সাইটোক্রোম সি কে দিয়ে দিল, সাইটোক্রোম সি রিডিউস হয়ে গেল। তাহলে কোএনজাইম কিউ এর যে প্রোটন গুলো ছিল সেগুলো কি হবে, সেগুলোকে তো বাদ দিতে হবে, বিকজ অক্সিডেশন মিন্স রিমুভাল এটা অফ। স্যার মেমব্রেন দিয়ে বার করে দেয়। হ্যাঁ, ওটা মেমব্রেন দিয়ে বাইরের দিকে বাদ করে। এই একটা পার্শিয়াল এক্সপ্লানেশন পাওয়া গেছে যে কিভাবে হাইড্রোজেন ভেতর থেকে বাইরে যেতে পারে, কিন্তু সেটা পুরো হাইড্রোজেনের ভেতর থেকে বাইরে যাওয়ার ব্যাপারটাকে এক্সপ্লেন করছে না। ইট ইজ দ্য চ্যালেঞ্জ ফর ফিউচার সায়েন্টিস্ট লাইক ইউ, যে দিস ইজ ওয়ান প্রসেস বাই হুইচ হাইড্রোজেন গোজ আউটসাইড ফ্রম দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স টু দ্য ইন্টারমেমব্রেন স্পেস। এইবার সব থেকে যেটা সায়েন্টিস্টদের অনেক দিন ধরে, হ্যাঁ অনেক দিন ধরে, আমি এখানে ডাইরেক্ট ছবিতে চলে যাই, ঠিক আছে, অনেক দিন ধরে সায়েন্টিস্টদের একটা জিনিস মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে এই যে এটিপি প্রোডাকশনের যে ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে, এটা নিশ্চয়ই সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনের মাধ্যমে হচ্ছে। আমাকে কেউ একটু বলবে যে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনটা কি?
স্যার সাবস্ট্রেট লেভেল মানে হচ্ছে স্যার এই আগের, হ্যাঁ সাবস্ট্রেটটা থেকে স্যার ওই ফসফেটকে বার করে প্রোডাক্টে ঢুকিয়ে কোন 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 প্রোডাক্টে? এডিপি যেটা তৈরি হবে সেই এডিপির সঙ্গে প্রোডাক্টে, যুক্ত করে এটিপি তৈরি এডিপিতে করে এটিপি তৈরি। এডিপি তৈরি করে। এইবার সবার মনে হচ্ছিল যে নিশ্চয়ই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে যে এটিপিটা তৈরি হচ্ছে সেটাই সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনের মাধ্যমে তৈরি হচ্ছে। কেন না? এতক্ষণ আমরা গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেলে তো তাই দেখেছি, তাই না? যে এটিপিটা তৈরি হয়েছে সেটা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনের মাধ্যমে তৈরি। এবং সায়েন্টিস্টরা এই ভ্রান্ত ধারণা নিয়ে প্রায় 40 বছর বসেছিলেন। তারপরে 1960 সালে ইফ্রেম রেকার বলে একজন একটা মেশিন কথাটা আমি বলছি কিন্তু আবিষ্কার করেন। কিসের মধ্যে? না, মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনের মধ্যে একটা মেশিন আবিষ্কার করেন। মেশিনটা কি দিয়ে তৈরি? মেশিনটা প্রোটিন দিয়ে তৈরি। এই যে মেশিনটা রেকার আবিষ্কার করেন 1960-তে, এই মেশিনটার নাম উনি দেন গিয়ে হচ্ছে এটিপি সিনথেজ। এটিপি সিনথেজ, ঠিক আছে? এবং দিস ক্যারিজ আউট আ, এটাকে দেখো অক্সিডেটিভ ফসফোরিলেশন, এটা একটা মোটর হিসেবে কাজ করছে। মোটর হিসেবে কিভাবে কাজ করছে না, এর পরে পিটার মিশেল বলে একজন, সব লেখা আছে নোটে, 1961-এ একটা হাইপোথেসিস দেন। হ্যাঁ, সেটাকে খুব ফেমাসলি বলা হয় কেমি অসমোসিস বা কেমি অসমোটিক হাইপোথেসিস। কেমি অসমোসিস বা কেমি অসমোটিক হাইপোথেসিস। অসমোসিস কথাটার মানে কি? অনেকেই বলতে পারবে অসমোসিস মানে কি। হোয়াট ইজ অসমোসিস? অভিশ্রবণ। হ্যাঁ, কি জিনিসটা একটু এক্সপ্লেন করো। মানে প্রসেস, স্যার হ্যাঁ প্রসেসটা কি জানতে চাই। ঘনত্ব থেকে কম হ্যাঁ বলো বলো, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব বলো। হ্যাঁ স্যার, স্যার যদি এটা বেশি দ্রাব্য কণার ঘনত্বের কোনো চলাচল তো। হ্যাঁ অবশ্যই বলো। তার মানে আমি বলে দিচ্ছি যে তোমরা তোমাদের আইডিয়া আছে, সেটা হচ্ছে যে একটা মেমব্রেন আছে, একটা পর্দা আছে, সেমি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে? তাহলে যেখানে তোমার কনসেন্ট্রেশন বেশি সলিউটে, সেখানে জলের কনসেন্ট্রেশন কম। আর যেখানে সলিউট কনসেন্ট্রেশন কম সেখানে জলের কনসেন্ট্রেশন বেশি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, জলটা কোথা থেকে যাবে? যেখানে জলের কনসেন্ট্রেশন বেশি, দ্যাট ইজ কল্ড আ হাইপোটোনিক সলিউশন টুয়ার্ডস দ্য হাইপারটেনিক সলিউশন। এই যে রক্ত জল হয়ে যাওয়া, এটা কিন্তু এই ব্যাপারই। রক্তের মধ্যে যে কোষ আছে, রক্তে যদি নুন বা চিনির মাত্রা বেড়ে যায়, মানে আমরা যারা অতিরিক্ত পাতে নুন খাই, রান্না করা নুন খেলে অত তো কোনো ক্ষতি হবে না, কারণ রান্না করা নুনটা তো ওটা তো হিট, অতটা যে হিটে রান্না হয় তো ভেঙে যাবে, ওটা তো আর ইয়ে হিসেবে থাকবে না। যাই হোক, আমরা যে নুন খাচ্ছি চিনি খাচ্ছি প্রচুর, এতে কি হচ্ছে যে রক্তে যেহেতু তোমার সলিউটের মাত্রা বেড়ে যাচ্ছে, সেহেতু রক্তের যে কোষগুলো আছে তার থেকে জল বেরিয়ে চলে আসছে। তো দিস ইজ অসমোসিস। এখানে কি দেখা যাচ্ছে যে এইখানে কেমি অসমোসিস কেন বলছে না, এখানে ওয়াটারের মুভমেন্ট হচ্ছে না। ওয়াটারের কনসেন্ট্রেশনের যেখানে বেশি মানে হাইপোটনিক সলিউশন, সেখান থেকে যেখানে কম মানে হাইপারটনিক সলিউশন, সেখানে মুভমেন্ট হচ্ছে না। কেমি অসমোসিস মানে কোনো একটা কেমিক্যাল মলিকিউলার মুভমেন্ট হচ্ছে, দ্যাট ইজ দ্য প্রোটন। প্রোটনের ঘনত্ব কিন্তু অনেক বেশি হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেসে, এবং ঘনত্ব কিন্তু অনেক কম হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সে। কেন না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলার সময় প্রোটন গুলো কিন্তু আস্তে 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 বার করে দেওয়া হয়েছিল। এইবার এইরকম একটা মেশিন বা একটা মোটর আছে যেটা কি করছে, কেমি অসমোটিক হাইপোথেসিস বা কেমি অসমোসিস কি বলছে, দিস প্রোটনস আর মুভিং অ্যালং দেয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে যেখানে ঘনত্ব বেশি সেখান থেকে যেখানে ঘনত্ব কম সেখানে যাচ্ছে। কিন্তু যখন এই ফাঁকটা দিয়ে যাচ্ছে,
তখন কি করছি, এই যে মেশিনটার যে F0 ইউনিটটা আছে এটা ঘুরছে। ওকে, এটা ঘুরছে। শিল্পা বোঝা যাচ্ছে? শিল্পা আছো? হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি আখের রস খেয়েছো? হ্যাঁ স্যার খেয়েছি। মানে ওই যে যেটা বানিয়ে দেয় আর কি, হাত দিয়ে ঘুরিয়ে। হ্যাঁ স্যার খেয়েছি। তো কি হয়, হাত দিয়ে একটা জিনিসকে ঘোরাচ্ছে, সেই হ্যাঁ। ঘোরানোর কাজটা একদম সেম যন্ত্রটা কিন্তু সেই ঘোরানোর কাজটা এখানে প্রোটন করছে। প্রোটন যেই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে আসছে, অসমোসিস, সেই এই জিনিসটা কিন্তু ঘুরছে। এবার হাত দিয়ে যে চাকাটা ঘোরায় সেটাই কিন্তু আখটা পেছে না, তার সঙ্গে আরেকটা চাকা যুক্ত আছে শ্যাফটের মাধ্যমে, তাই তো? আখটাকে পেশা হয়তো একটা অন্য দুটো চাকার মধ্যে, ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। একটা হাতল টাইপের ঘোড়াই দিয়ে সেটাতে এটা সেইটা পেশাই হাতল হয়। টাইপের একটা চাকা ঘোরাচ্ছে, সেইটার সঙ্গে শ্যাফট দ্বারা আর দুটো ভেতরের দিকে দুটো চাকা যুক্ত আছে, যার মধ্যে আখটাকে দিয়ে দেওয়া হয়, তাই তো? এখানেও সেম, এই হাইড্রোজেনটা এরকম ভাবে ঢুকছে, তাহলে এই হাতলের সঙ্গে যে বড় চাকাটা এটা ঘুরছে, দিস ইজ দা F0 ইউনিট। এবার একটা শ্যাফটের সাহায্যে বা একটা রোটরের সাহায্যে, রোটার আর শ্যাফটের সাহায্যে এটা যুক্ত আছে গিয়ে হচ্ছে F1 ইউনিট বলে আরেকটা ইউনিট। এইবারে যখন এইটা ঘুরছে, সেই রোটেটারি মোশনটা এটাতেও ট্রান্সফর্ম হচ্ছে, এবং এই F1 ইউনিটের কি হচ্ছে, কনফরমেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার কনফরমেশন চেঞ্জ হলে এইবার এ এডিপি কে এটিপি তে কনভার্ট করতে সক্ষম হচ্ছে। বোঝা যাচ্ছে? বাইরে সেটা ঘুরলো তো এডিপি তে এটিপি কেন হয়ে গেল? আমি বলছি, এই জিনিসটা ঘুরলো তো, এই জিনিসটা ঘুরলো তো, হুম। এই জিনিসটা ঘুরলে কি হলো, এটা হচ্ছে এই বড় চাকাটা, তার সঙ্গে একটা হুম। হুম। রোটরার শ্যাফট দিয়ে এই জিনিসটা যুক্ত আছে F1। এবার একটা, ধরো একটা, এই যে এডিপি টু এটিপি কনভার্সন, এটা এনজাইম গুলো কি করে করে, তো দে প্রোভাইড আ কনফার্মেশন, হ্যাঁ, যেখানে কিছু সাইট থাকে যেগুলোকে আমরা অ্যাক্টিভ সাইট বলে থাকি, সেখানে এসে একটা এডিপি জয়েন করছে, একটা পিআই জয়েন করছে, হ্যাঁ, এমন ভাবে হুম। দুটো বাঁধছে এনজাইমের ওই জায়গায় যাতে এফেক্টিভ কলিশন হয়। এফেক্টিভ কলিশন মানে কি, এনজাইমোলজিতে আমরা পড়েছি, এফেক্টিভ কলিশন মানে হচ্ছে যে যখন দুটো সাবস্ট্রেটের মধ্যে এমন ভাবে কলিশন হবে, দুটো সাবস্ট্রেটের মধ্যে এমন ভাবে কলিশন হবে যাতে প্রোডাক্টটা তৈরি হয়। ঠিক আছে, দুটো সাবস্ট্রেটের মধ্যে এমন ভাবে কলিশন হবে যাতে প্রোডাক্টটা তৈরি হয়। আমরা নিজেরা একটু উদাহরণস্বরূপ ভেবে দেখি না, আমরা দুটো জিনিসকে যখন জুড়ি তখন তো এমন ভাবে জুড়ি যে আলটিমেটলি প্রোডাক্টটা তৈরি হবে, মানে যে কোনো ভাবে দুটোকে যুক্ত করলে তো হবে না। ছোটবেলায় আমরা লোগো খেলেছি, তাহলে একটার সঙ্গে একটাকে মুখোমুখি জুড়তে হবে, তবেই তো ব্যাপারটা হবে, যে কোনো দিকে জুড়লে তো হবে না। মুখোমুখি জোড়ার ব্যাপারটা, এই যে জোড়ার ব্যাপারটা, এটা সম্পন্ন হচ্ছে কিভাবে না, এনজাইমের এমন একটা কনফার্মেশন আছে, মানে এমন একটা স্ট্রাকচার আছে, একদিকে এডিপি জয়েন করলো, একদিকে পিআই জয়েন করলো, ওই দুটো এমনই ভাবে গিয়ে যুক্ত হলো এনজাইমের সাথে যে একেবারে ওই মুখোমুখি, তাহলে এডিপি আর পিআই যুক্ত হয়ে এটিপি তৈরি করলো। যখন, স্যার হ্যাঁ, বলছিলাম কি, ইনঅর্গানিক ফসফেট কি সেলে আগে থেকে বর্তমান আছে? এক্সেলেন্ট কোয়েশ্চেন, আমি এটার উত্তর দেবো। এক্সেলেন্ট কোয়েশ্চেন। ইনঅর্গানিক ফসফেটটা কোথা থেকে এলো? সেলের থেকেও বড় কথা, সেলে তো অবশ্যই বর্তমান আছে, যে এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এখানে কিভাবে এলো, তার জন্য কি আমাদের কোনো এনার্জি লাগছে না লাগছে না? দিস ইজ অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন, আমি এটার উত্তর অবশ্যই দেবো, তবে একটু পরে। এখানে আমরা যে জিনিসটা একটু বুঝে নিই, সেটা হচ্ছে এই জিনিসটা ঘুরলে কি হচ্ছে, এই জিনিসটাও ঘুরে একটা এমন কনফার্মেশন পাচ্ছে, যে কনফার্মেশনে, যে স্ট্রাকচারে এডিপি আর পিআই একদম পাশাপাশি বসতে পারছে, এবং যখন দুটো পাশাপাশি বসতে পারলো কি হলো, এফেক্টিভ কলিশন হলো এবং এটিপি তৈরি হয়ে গেল। এবং রিয়েলি ভিডিওগ্রাফ করে দেখা গেছে যে এটা প্রায় 350
বার ঘুরতে পারে 1 মিনিটে, 350 রোটেশনস পার মিনিট, এই অবধি কিন্তু এটা ঘোরা। তাহলে দিস ইজ পিটার মিশেল কেমি অসমোটিক হাইপোথেসিস, যেটা 1961 দিয়েছিলেন, যেখানে উনি বললেন যে ধুর ওইসব বাজে কথা, কোনো সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হয় না। এখানে একটা মেশিন আছে, যেমনি জলবিদ্যুৎ, যেখানে জলবিদ্যুৎ কেন্দ্রে যেমনি টারবাইন থাকে, ওপর থেকে জল ফেলা হয়, টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি হয়, এখানেও ওরকম একটা মেশিন আছে, এখান থেকে হাইড্রোজেন ফিলবো, এই টারবাইন ঘুরবে, ঘুরে আমার এটিপি তৈরি হবে। কিভাবে না, এটা ঘুরবে, এর রোটেটরি মোশনটা এটার কাছে এসে এটার কনফার্মেশন চেঞ্জ হবে, এডিপি এবং পিআই এটায় বাইন্ড করবে ঠিক পাশাপাশি, যাতে দুটো যুক্ত হয়ে এটিপি তৈরি করে। প্রশ্নটা হচ্ছে যে এইটা কি এমনি বলে দিলে হবে নাকি কোনো প্রমাণ আমার চাই? ঠিক আছে, প্রমাণ দিচ্ছি। ততদিনে কিন্তু ওই যে ভদ্রলোক 1960 সালে উনি কি করেছিলেন, এই যে এফ্রিম রেকার, ইনি এটিপি সিনথেসটাকে কিন্তু আবিষ্কার করে ফেলেছিলেন। এই এটিপি তিনি কি করলেন, এরকম একটা ভেসিকেল বানালেন আর্টিফিশিয়াল মেমব্রেন দিয়ে। মাইন্ডি এখানে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 কিচ্ছু নেই, শুধু একটা ভেসিকেল আছে, চারদিকে আর্টিফিশিয়াল মেমব্রেন আছে, খুব মন দিয়ে শোনো, এবং তাতে তিনি বসিয়ে দিয়েছেন এই সবুজগুলো এটিপি সিনথেস। আর কি বসিয়েছেন? বসিয়েছেন আরেকটা প্রোটিন ব্যাকটেরিওরোডপসিন। ব্যাকটেরিওরোডপসিনের কাজ হচ্ছে, এটা হচ্ছে গিয়ে একটা লাইট অ্যাক্টিভেটেড প্রোটন পাম্প। লাইট অ্যাক্টিভেটেড প্রোটন পাম্প মানে এই ব্যাকটেরিওরোডপসিনের ওপর তুমি যেই প্রোটন ফেলবে, ও কি করবে, ও এই যে ভেতরে যে প্রোটন গুলো আছে সেগুলোকে সব বাইরে নিয়ে চলে যাবে। মাইন্ড ইট, তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, ইউবিকুইনন কিংবা সাইটোক্রোম সি কিচ্ছু কিন্তু নেই, একটা আর্টিফিশিয়াল মেমব্রেন, তাতে দুটো প্রোটিন বসানো হয়েছে, একটা এটিপি সিনথেস যেটা আমাদের এই এতক্ষণের মোটরটা, আরেকটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিওরোডপসিন। এবার কি করা হলো, লাইট ফেলা হলো। লাইট ফেলা হওয়ার পরে কি হলো, তাহলে প্রোটন গুলো সব বাইরে চলে গেল, এবং তারপর দেখা গেল গিয়ে হচ্ছে যে না, প্রোটন গুলো বাইরে যাওয়ার পর আবার প্রোটন গুলো ভেতরে ঢুকছে থ্রু এটিপি সিনথেস, আর এটিপি সিনথেসিস হচ্ছে। তার মানে একটা আর্টিফিশিয়াল মেমব্রেনে যদি মাত্র দুটো প্রোটিন যুক্ত করে দেওয়া হয়, একটা হচ্ছে কি কোনো প্রোটন পাম্প, এক্ষেত্রে ব্যাকটেরিওরোডপসিন, যেটা লাইট পড়লে প্রোটনকে বাইরে বার করে দিচ্ছে, এবং আরেকটা হচ্ছে এটিপি সিনথেস, যেটা এই প্রোটন গ্রেডিয়েন্টের উপর বেস করে এটিপি সিনথেসাইজ করছে, তাহলেই কিন্তু এটিপি সিনথেসিস হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু আর কিছু দরকার হচ্ছে না। তাহলে এই যে জিনিসটা, এটা নাকচ করে দিল ওই থিওরিটাকে, যেটা বলছিল কমপ্লেক্স 1, 2, 3, 4 ইত্যাদি এরা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনের মাধ্যমে এটিপি তৈরি করছে। না, কমপ্লেক্স 1, 2, 3, 4 না থাকলেও এটিপি তৈরি হচ্ছে, যদি শুধু একটা প্রোটন পাম্প থাকে এবং যদি শুধু আমাদের এই মোটরটা থাকে এটিপি সিনথেস। সেটা কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টের সাহায্যে দেখলাম যে আমার কোনো কমপ্লেক্স 1, 2, 3, 4 এর দরকার নেই, এবং তাদের দ্বারা করা কোনো সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনেরও দরকার নেই। আমাদের শুধু এই প্রোটন পাম্পটা থাকছে ব্যাকটেরিওরোডপসিন, যেটা প্রোটন বাইরে বার করে দিচ্ছে, এবং এই এটিপি সিনথেস প্রোটন ভেতরে ঢোকাচ্ছে এবং এটিপি তৈরি করছে। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে কোনো এনজাইমের দ্বারা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হচ্ছে না, কিন্তু কেমি অসমোটিক হাইপোথেসিসের মাধ্যমে আমরা বলতে পারছি এটিপি সিনথেস একটা প্রোটন মোটিভ ফোর্স ইউজ করে এটিপি সিনথেসাইজ করছে, যেভাবে জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরি হয়। আচ্ছা স্যার, এই সবুজ কণাগুলো এই পাশেরটা তো? হ্যাঁ হ্যাঁ, এইগুলো এই মোটরটা, যে প্রোটন গুলোকে এটা আবার অক্সিজম না? হ্যাঁ, এটা অক্সিজম না? না না, এটা অক্সিজম নয়। দিস ইজ আ আর্টিফিশিয়াল, এই যে স্ট্রাকচারটা বলছো, না না, দিস ইজ আ আর্টিফিশিয়াল ভেসিকেল, মানে কিছুই না, না একটা স্যার, ওইটা না, সবুজটা।
কোনটা বলো তো, এই যে F0F1টা। হ্যাঁ, দিস ইজ এটিপি সিনথেজ। এটা হচ্ছে এই যে F0F1 মিলে আমার এই মোটরটা তৈরি করছে আর কি। ওকে, দ্যাট ইজ দ্য এটিপি সিনথেজ মোটর। আচ্ছা, এরপরে একটা অসাধারণ প্রশ্ন করেছে, যেটার আমি খুব তাড়াতাড়ি উত্তর দিতে চাই। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে স্যার, তাহলে এই যে ও এডিপির সঙ্গে পিআই কে অ্যাড করছে, এই ইনঅর্গানিক ফসফেটটা আসছে কোত্থেকে? আমরা এতদিন একটা জিনিস জেনে এসছি, সেটা হচ্ছে যে ইন দ্য প্রসেস অফ গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেবস সাইকেল কতগুলো মানে গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশনের সাথে কতগুলো মলিকিউল অফ এটিপি প্রোডাকশন লিঙ্কড আছে? আমাকে কে বলবে? ক্লাস 12-এ আমরা পড়েছি তো। আমরা পড়েছি তো ক্লাস 12-এ, একটু বলো কেউ আমাকে। কি কেউ জানে না? কি হলো সাহিল? স্যার কতগুলো এটিপি তৈরি হয় গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশনে? বাই দ্য ওয়ে, তুমি আমাকে একটু আগে কি একটা জিজ্ঞেস করছিলে বেশ সবুজ রঙে? এটা স্যার অক্সিজোম না, এই সবুজ মোটরে যেটা বললেন। ও, এই যে টোটাল যে জিনিসটাকে, হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে অক্সিজোমও বলে। আই এম সরি, আমি তখন ওই এটিপির ব্যাপারটা এতটাই কনসার্ন হয়ে গিয়েছিলাম। রাইট, এটাকে অক্সিজোমও বলে। এই যে মানে অক্সিজোম কি ব্যাপারটা হচ্ছে, অক্সিজোম পার্টিকেলটা অনেক আগে অবজার্ভ ছিল। আমি তোমাদের বলে দিচ্ছি, মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে ক্রিস্টি যেগুলো থাকে, মানে ফোল্ডস গুলো, ঠিক আছে, ওই ফোল্ডস এর মধ্যে এরকম কিছু গ্লোবিউলার স্ট্রাকচার দেখা গিয়েছিল, সেগুলোকে অক্সিজোম বলতো। হ্যাঁ, তারপরে দেখা গেছে যে ওইগুলোই, ওই যে ক্রিস্টির মধ্যে যে ছোট ছোট ডেন্স ডট লাইক স্ট্রাকচারস গুলো, যেগুলোকে অক্সিজেন বলা হতো, মানে অলমোস্ট দে করেসপন্ডস টু দিস F0F1 পার্টিকেল। ওকে, অলমোস্ট দে করেসপন্ডস টু, কাটাকুটি করো না এখানে, দিস F0F1 পার্টিকেল। সো ইয়া, ইউ আর কারেক্ট। এই যে টোটাল যে জিনিসটাকে ইনক্লুডিং শ্যাফট এন্ড এভরিথিং ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, বিশেষ করে ক্রিস্টি রিজিয়নে যেটা দেখতে পাওয়া যায় শর্ট ডট, দ্যাট ইজ অক্সিজোম, রাইট। বাট মাই কোয়েশ্চেন ইজ যে গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশনে কটা এটিপি তৈরি হচ্ছিল শিল্পা? স্যার 38 অনু। হ্যাঁ স্যার 38 অনু। 38 অনু। 38টা, 38 অনু, অ্যাবসলিউটলি কারেক্ট। কি আরে হিসেবে? এটা মুছে দাও না। কি হিসেবে আমি তোমাদের একটু বলে দিই। সেইটা হচ্ছে যে আমরা গ্লাইকোলাইসিস ক্রেব সাইকেল থেকে দুটো দুটো করে 4টে এটিপি পেয়েছি। বাকি 34টা কোত্থেকে আমরা পাবো? হ্যাঁ, বাকি 34টা আমরা কোত্থেকে পাবো? খুব সোজা, 10টা NADH একটা 3টে করে এটিপি তৈরি করলে কটা এটিপি তৈরি হচ্ছে? আরে 10টা NADH আছে। 30টা স্যার, 30টা। 30টা, রাইট। 30টা। 10টা NADH আছে, একটা 3টে করে তৈরি করলে 30টা তৈরি হচ্ছে। আচ্ছা, আর FADH2 তে 4টে। 4টে, দুটো দুটো করে 4টে, হ্যাঁ। তাহলে 34। আর 4টে এমনি পেয়েছিলাম, দুটো গ্লাইকোলাইসিস, দুটো ক্রেব সাইকেল থেকে। তাহলে কটা হলো? টোটাল 38 অনু। টোটাল 38 অনু, অ্যাবসলিউটলি কারেক্ট। অনেক সময় 36 বলা হয়। কেন 36 বলা হয়? কারণ এর মধ্যে সাইকোলাইসিসে দুটো কমে। হ্যাঁ, ওই যে NADH গুলো আছে, তো সেই দুটো NADH কে তো আবার তোমার গ্লাইকোলাইসিসের NADH, মানে সেটা তো সাইটোজলে তৈরি হচ্ছে, আর সে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে টেক পার্ট করার জন্য সেটাকে তোমার নিয়ে আসতে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। ঠিক বলছি তো? গ্লাইকোলাইসিসের NADH তো সাইটোজলে তৈরি হলো, সেটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের দ্বারা অক্সিডাইজ করার জন্য তোমাকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে আনতে হচ্ছে। এই যে নিয়ে আসারও তো একটা এনার্জির খরচ আছে, যার জন্য বলা হয় গ্লাইকোলাইসিসের NADH কম এটিপি তৈরি করে, ওটা দুটো দুটো করে তৈরি করবে। তাহলে সেই হিসেবে 36টা হচ্ছে।
এইখানে যদি এগুলো সবকটা 3টে করে তাহলে 30, 2 × 2 4, 34 আর 4টে এটিপি 38। আর যদি গ্লাইকোলাইসিসের 2টো করে তাহলে 36। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা গেল যে এই পুরো প্রসেসের মাধ্যমে 25টার বেশি এটিপি কিন্তু তৈরি হয় না। এবং 2003-এ লেটেস্ট এটা রিসার্চ করে বার করা গেছে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে 10টা NADH এবং 2টো FADH2 কিন্তু 25টার বেশি এটিপি তৈরি করতে পারে না। দ্যাটস নট পসিবল। তাহলে কেন? তার কারণ হচ্ছে যে প্রোটন মোটিভ ফোর্সের কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে? তার মধ্যে এই যে ফোর্সটা, যে প্রোটন মোটিভ ফোর্সটা তৈরি হলো, মানে প্রোটনগুলো বাইরে চলে গেল, একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো, একটা ফোর্স তৈরি হলো, এই ফোর্সটার কিন্তু একাধিক কাজ আছে, শুধু এটিপি তৈরি করা নয়। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এখানে লেখা আছে দেখো, যে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আমি হাইলাইট করতে পারছি না কেন, হচ্ছে দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট of inorganic phosphate into the mitochondrial matrix. So the total force is capable of producing 34 ATPs, but the force is having other job as well. That's why it could produce only 25, and this other job includes, one of the other job includes the active transport of inorganic phosphate into the mitochondrial matrix. ওকে, এইবারে এই 25টাও কিন্তু কোনো স্যাক্রোস্যাঙ্ক্ট ফিগার নয়, ঠিক আছে? এইটা ভ্যারি করে অন দ্য টাইপ অফ দ্য সেল অর দ্য ফিজিওলজি অফ দ্য সেল, বা কোন সময় এই অক্সিডেশনটা হচ্ছে, সেলুলার রেসপিরেশন হচ্ছে তার উপর। সো ওই যে 36 বা 38 ক্লাস 12-এ আমরা কনস্ট্যান্ট একটা ফিগার মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি ওরকম কোনো ফিগার নেই। There is nothing like that. It varies depending upon the physiological condition of the cell. But at best, 25 ATP could be produced by the oxidation of NADH and FADH2 by electron transport chain. তার মানে 4টের মধ্যে 2টো আমরা পেয়েছি গিয়ে হচ্ছে গ্লাইকোলাইসিসে, আর 2টো আমরা পেয়েছি গিয়ে হচ্ছে ক্রেবস সাইকেলে। তাহলে টোটাল 25 + 4 মানে 29টা এটিপি কিন্তু এই গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশনের মাধ্যমে তৈরি করা যায়, ঠিক আছে? C6H12O6 + 6H2O + 6O2 + 29 ADP + 29 PI produces 6CO2 + 6H2O, এই +12H2O + 29